প্রিয় দর্শক, আজকের ভ্রমণ কিন্তু একদমই সাধারণ কোনো ভ্রমণ নয়। কারণ আজ আমরা সিলেট থেকে রওনা হয়ে প্রথমে যাব ঢাকা, আর ঢাকা থেকে ট্রেনে করে সরাসরি চলে যাব বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর বেনাপোলে। এক যাত্রায় থাকবে দুটি ট্রেন, সিলেট থেকে পারাবত এক্সপ্রেস এবং ঢাকা থেকে রূপসী বাংলা এক্সপ্রেসের বিস্তারিত থাকছে এই ব্লগে। রাতের ঢাকার অভিজ্ঞতা, সকালের নাস্তা, পদ্মা সেতুর উপর দিয়ে রেলযাত্রা, জানালার পাশে বসে বাংলাদেশের অসাধারণ গ্রাম বাংলার দৃশ্য উপভোগ করা এবং সর্বশেষে বেনাপোলে গিয়ে স্থানীয় মিষ্টির স্বাদ নেওয়া। আর এই পুরো যাত্রায় আমার পরিবারের সদস্যদের পাশাপাশি আমার বাচ্চারাও ছিল। ওদের আনন্দ আর উচ্ছ্বাস পুরো ট্রিপটাকে আরো বিশেষ করে তুলেছিল। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি আমাদের আজকের সম্পূর্ণ ট্রাভেল জার্নি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান্ডার এন্ড ফেস্ট। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ওয়ান্ডার এন্ড ফেস্টের নতুন আরেকটি ট্রাভেল ব্লগে। প্রিয় দর্শক, সেদিন ছিল 25শে মার্চ 2026 বুধবার। বিকেল 3:30 নাগাদ আমরা পৌঁছে যাই সিলেট রেলওয়ে স্টেশনে। আমাদের ট্রেন ছিল পারাবত এক্সপ্রেসে বিকেল 4টায় সিলেট থেকে ঢাকা। যথারীতি আমরা টাইম মতো ট্রেনে উঠে পড়ি এবং যথাসময়ে ট্রেন সিলেট থেকে ছেড়ে দেয়। এবং এই ট্রিপে আমার সঙ্গী, আমার পরিবার এবং আমার বাচ্চারা। পারাবত এক্সপ্রেসে আজকের জার্নিটা আমাদের নন এসি কেবিনে। ট্রেনে উঠেই সবাই নিজেদের জায়গায় বসে পড়লাম। আর সঙ্গে যখন বাচ্চারা থাকে তখন ট্রেন জার্নির আনন্দটা যেন কয়েক গুণ বেড়ে যায়। ট্রেন ছাড়ার পর সিলেট শহর ধীরে ধীরে পেছনে পড়ে যেতে লাগলো, আর জানালার বাহিরের দৃশ্য বদলাতে শুরু করলো। সিলেটের সবুজ প্রকৃতি, গ্রামের রাস্তা, ধানক্ষেত, গাছপালা আর ছোট ছোট জনপদ সবকিছুই ট্রেনের জানালা দিয়ে দেখতে বেশ ভালো লাগছিল। একজন ট্রাভেল ব্লগার হিসেবে আমার কাছে এই ধরনের দৃশ্যই সবচেয়ে বেশি আকর্ষণীয়। আর আমাদের বাচ্চারাও পুরো সময়টা বেশ উপভোগ করছিল। কখনো জানালার বাইরে তাকাচ্ছে, কখনো গল্প করছে, আবার কখনো ছবি তুলছে। এক কথায় যাত্রার শুরুটাই ছিল দারুণ। এখনো পর্যন্ত যারা ওয়ান্ডার এন্ড ফেস্টের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো দেন না, এখনই দিয়ে দেন। আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে এঙ্গেজমেন্ট বাড়াতে সহযোগিতা করবেন। ঢাকায় পৌঁছাতে আমাদের রাত 11:30 বেজে যায় এবং হোটেলে চেক ইন করতে করতে রাত 11:50 হয়ে যায়। তো অনেক রেস্টুরেন্ট বন্ধ ছিল। হোটেলের রেস্টুরেন্ট থেকে আমরা খাবার এনে রুমেই খেয়ে নেই। প্রিয় দর্শক, পরদিন সকাল 8:30 ঘুম থেকে উঠে যাই। যথারীতি আমাদের ট্রেন ছিল সকাল 10:45 কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে। আমার বড় ছেলে তখনও ঘুমাচ্ছিল আর ছোট ছেলে উঠে খেলাধুলা করছিল। তবে ও ক্যামেরা দেখে খুব উচ্ছ্বসিত ছিল এবং অনেক আনন্দ করছিল। যথারীতি হাতে সময় কম থাকায় হোটেল থেকে কিছু নাস্তা এবং বাহির থেকে তেহারি নিয়ে আসি এবং সেগুলি দিয়ে আমরা নাস্তা সারি। আর তেহারিটা দুর্দান্ত ছিল। আর ঢাকায় গেলে তেহারি আমার সবসময়ই ভালো লাগে। ভিউয়ার্স, নাস্তা শেষ করে আমরা রেডি হয়ে হোটেল থেকে চেক আউট করে 10টায় রওনা দিয়ে দেই কমলাপুরের উদ্দেশ্যে। কমলাপুর থেকে আমাদের ট্রেন 10:45 বেনাপোলের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমরা এখন ঢাকা কমলাপুর থেকে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হচ্ছি। আর এই ট্রেনটির নাম হচ্ছে রূপসী বাংলা। এই রূপসী বাংলা ট্রেনটি পদ্মা সেতু চালু হওয়ার পরেই পদ্মা দিয়ে যায়। যেখানে আরেকটি ট্রেন আছে বেনাপোল এক্সপ্রেস, ওইটা হচ্ছে ঢাকা থেকে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, ঈশ্বরদী, কুষ্টিয়া হয়ে ঘুরে হচ্ছে বেনাপোলে যায়। সময় লাগে প্রায় 8-9 থেকে 10 ঘন্টা। আর এই ট্রেনটি হচ্ছে মাওয়া ভাঙ্গা হয়ে গোপালগঞ্জ থেকে নড়াইল হয়ে বেনাপোলে গিয়ে পৌঁছায় মাত্র 3 ঘন্টা 40 মিনিট লাগে। তারপর অনেক ফাস্ট, নতুন রোড, নতুন ট্রেন। আর উত্তরাঞ্চল এবং পশ্চিম অঞ্চল মানুষের আসলে অনেক সহজ হয়ে গিয়েছে এই যাত্রাটা এই ট্রেনটার কারণে। সকাল 10:45 বাজে ছেড়ে যায় ঢাকা কমলাপুর রেল স্টেশনে 14 নম্বর প্ল্যাটফর্ম থেকে, বা 8 নম্বর থেকে কখনো কখনো ছাড়ে। আর এই ট্রেনটিতে হচ্ছে এসি চেয়ার আছে, এসি বাথ আছে এবং চেয়ার কোচ আছে, এসি, নন এসিও রয়েছে। আর ভিডিও শেষে আপনাদেরকে এই ট্রেনের ভাড়া সম্পর্কে জানিয়ে দেবো। হয় অত্যন্ত সুন্দর। আর সিলেটের যে ট্রেনগুলো রয়েছে এটার থেকে অনেক আলাদা এই সাইডের ট্রেনগুলো। এই সাইডের ট্রেনগুলো আসলে অনেক বড়, কারণ 2x2 আমাদের। আর এটা হচ্ছে 3x2। এটা হচ্ছে মিটার গেজ লাইনের ট্রেন, অনেক উঁচা, আপনারা দেখতে পাচ্ছেন এই বডি থেকে অনেক উঁচা। আর আমাদের হচ্ছে ব্রডগেজে হচ্ছে ছোটো ছোটো ট্রেন 2x2, এটা হচ্ছে 3x2। আমরা যদি বলি, আমি এসি টিকিট কেটেছি, এটা অনেক বড় কোচগুলো। আর আমরা যদি বলি, এই ট্রেনটার ওয়াশরুমটাও আসলে অত্যন্ত ভালো, হাই কমার দেওয়া রয়েছে এবং ডোরগুলো হচ্ছে স্লাইড। আমাদের সাইডে ট্রেনগুলো হচ্ছে ইয়ে করতে হবে, এই ডোরগুলো হচ্ছে স্লাইডে। আর আমরা যারা সিলেটের যাত্রী, ডোরগুলো হচ্ছে পুরোটাই স্লাইড। আপনাকে যদি দেখাই, তারপর ভালো কোচ এগুলা। আর আমরা যারা সিলেটের যাত্রী, আমরা কিন্তু এই প্ল্যাটফর্মটা আমরা পাই না, কারণ এটা হচ্ছে রেল স্টেশনের উত্তর পাশে। আর আমরা হচ্ছে মেইন প্ল্যাটফর্ম থেকে 4, 5, 6, 1, 2, 3 এইসব থেকেই আমাদের সিলেটের ট্রেনগুলো ছাড়ে কমলাপুরে। প্রিয় দর্শক, অবশেষে আমরা রূপসী বাংলা এক্সপ্রেসে উঠে পড়লাম। নিজেদের আসনে বসে জানালার পাশে জায়গা করে নিলাম।
ট্রেন ছাড়ার পর ঢাকার ব্যস্ততা ধীরে ধীরে পেছনে পড়ে গেল আর শুরু হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে আমাদের নতুন যাত্রা। জানালার বাহিরে তখন একের পর এক বদলে যাচ্ছে দৃশ্য। ট্রেন ছুটে চলেছে পদ্মার অভিমুখে, পাশে রয়েছে ঢাকা মাওয়া এক্সপ্রেসের দৃষ্টিনন্দন হাইওয়ে। ট্রেন যত আগাচ্ছিল সবুজ মাঠ, গাছপালা, গ্রামের ঘরবাড়ি, ছোট ছোট রাস্তা, খালবিল সবকিছুই যেন ট্রেনের জানালার সামনে দিয়ে সিনেমার দৃশ্যের মতো চলে যাচ্ছিল। বাংলাদেশের বর্তমানে যে সকল ট্রেন রয়েছে তার মধ্যে স্পিডের দিক দিয়ে রূপসী বাংলা অন্যতম, এবং কক্সবাজার চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে ট্রেনগুলো এগুলোতেও এখন ভালো স্পিড, কারণ এই লাইনগুলো ভালো এবং ট্রেনগুলোও নতুন, লাইনগুলোও নতুন। আপনারা এদিকে আসলে অনেক এনজয় করবেন। যেখানে বাসে যেতে সময় লাগে 5 থেকে 5 ঘন্টা, এখনও পদ্মা সেতু হয়ে সেখানে ট্রেনে মাত্র 3 ঘন্টা। এটা আসলে অভাবনীয়। আমি যখন যশোরে যেতাম বা বেনাপোলে যেতাম তখন আসলে দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাট হয়ে যেতাম, 12 ঘন্টা, ঢাকা থেকেই 10 ঘন্টা লাগতো নিচে, উপরে তো 12-14 ঘন্টা লাগতোই। আর আজকে সেখানে 12 থেকে 3 ঘন্টায় নেমে এসেছে, অভাবনীয় সাফল্য হয়ে যায়। আসলেই দর্শক, চোখের সামনে অভাবনীয় সাফল্য। যেখানে এই পথটা যেতে আগে লাগতো 10 থেকে 12 ঘন্টা, এখন মাত্র 3 ঘন্টায় পৌঁছা যাচ্ছে বেনাপোলে। এই সময়টা শুধু আগে পদ্মার ফেরিতেই চলে যেত জেমে। প্রিয় দর্শক, এবারে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেই। আপনারা চাইলে এই জার্নিটা একদিনেই করতে পারেন, সিলেট থেকে বেনাপোল পর্যন্ত। শুধু ঢাকায় ট্রেনটা চেঞ্জ করতে হবে। আমরা শুধু ঢাকায় একদিন থেকেছিলাম আমাদের বাচ্চাদের আরামের জন্য এবং যাতে ওদের কষ্ট না হয় এই লং জার্নিতে। সেক্ষেত্রে আপনাদের জন্য সহজ হবে সিলেট থেকে রাতের জার্নি করে উপবন এক্সপ্রেসে সকালে ঢাকায় পৌঁছাবেন এবং ঢাকা থেকে সকাল 10:45 রূপসী বাংলা এক্সপ্রেসে বেনাপোলের উদ্দেশ্যে রওনা দিয়ে দুপুর 2টায় বেনাপোলে পৌঁছাতে পারবেন। রূপসী বাংলা ট্রেনটি ঢাকা থেকে সকাল 9:45 বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং বেনাপোল থেকে বেলা 3টায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে সন্ধ্যা 7টায় ঢাকায় পৌঁছায়। এই ট্রেনটি মাঝখানে মাত্র 5টি স্টেশনে স্টপেজ দেয়। ঢাকা থেকে ছেড়ে প্রথম স্টপেজ হচ্ছে বাঙ্গা জংশনে এবং বাঙ্গা জংশনের পর গোপালগঞ্জ, নড়াইল এবং যশোর হয়ে বেনাপোলে পৌঁছায়। এই ট্রেনের মধ্যে 3 ধরনের সিট রয়েছে: এসি কেবিন, এসি সিট এবং শুভন চেয়ার। শুভন চেয়ারের ভাড়া হচ্ছে 455 টাকা, এসি সিটের ভাড়া হচ্ছে 869 টাকা এবং এসি কেবিনের ভাড়া হচ্ছে পার সিট 1041 টাকা। প্রিয় ভিউয়ার, এরপর সামনে হলো আমাদের যাত্রা সবচেয়ে কাঙ্ক্ষিত মুহূর্তগুলোর একটি, পদ্মা সেতু। আমি প্রথমবারের মতো ট্রেনে পদ্মা পার হব। পদ্মা সেতু বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থাপনা, আর এই সেতুর উপর দিয়ে ট্রেনে ভ্রমণ করা অনুভূতি সত্যিই আলাদা। একদিকে বিশাল পদ্মা নদী, অন্যদিকে দীর্ঘ সেতু, আর তার উপর দিয়ে ছুটে চলেছে আমাদের ট্রেন। আমি যতটা সম্ভব ক্যামেরায় এই মুহূর্তগুলো ধারণ করার চেষ্টা করেছি, যাতে আপনারাও আমাদের সঙ্গে এই যাত্রাটা অনুভব করতে পারেন। পরিবারের সবাই মিলে এই দৃশ্য উপভোগ করছিলাম, আর বাচ্চাদের চোখে মুখে তখন স্পষ্ট আনন্দ। সত্যি বলতে এই মুহূর্তটা আমাদের পুরো ট্রিপের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। সত্যি অবাক লাগে, যোগাযোগ ব্যবস্থার কি অভাবনীয় সাফল্য। ব্রিজের উপর দিয়ে চলছে গাড়ি আর নিচ দিয়ে ট্রেন, এজন্য এক অন্যরকম অনুভূতি। পদ্মা সেতু বাংলাদেশের সবথেকে দীর্ঘতম সেতু। এই সেতুর দৈর্ঘ্য হচ্ছে 6.5 কিলোমিটার। দুই পাশের সংযোগ সড়ক সহ সেতুর দৈর্ঘ্য দাঁড়ায় 9.5 কিলোমিটারে। পার হতে সময় লাগে প্রায় 10 মিনিট। ট্রেন যখন পদ্মা সেতু পার হলো, সময় গড়িত তখন দুপুর 12টা। ট্রেন ছুটে চলেছে বেনাপোলের উদ্দেশ্যে, আর ততক্ষণে আমার ছেলে আহনাফ জানালার পাশে বসে রাস্তার সৌন্দর্য উপভোগ করছিল। তবে আমার ছেলে আহনাফ গাড়ি, ট্রেন এবং প্লেন এইগুলা চড়তে খুবই পছন্দ করে এবং এনজয় করে, যেটা এজ ইউজুয়াল সব বাচ্চারাই করে। আর বিশেষ করে ওর নানা বাড়ি যাচ্ছে, স্পেশালি এটা আপনাদেরকে বলা হয়নি, তো যার কারণে ও ভীষণ খুশি ছিল আর রাস্তাটা খুব সুন্দরভাবে এনজয় করছিল। আর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গোপালগঞ্জের রেলওয়ে স্টেশনে এবং সেখানে ট্রেনের হল্ট ছিল মাত্র 2 মিনিট। সিলেট থেকে বেনাপোল পর্যন্ত পুরোটা জার্নি জুড়েই আমার ছেলে আহনাফ এক মনে বাহিরের সৌন্দর্য উপভোগ করছিল, আর কিছুটা ক্লান্তিও তাকে ঘিরে ধরেছে। দিন শেষে যতই ঢাকায় স্টে করা হোক না কেন, জার্নিটা কিন্তু 534 কিলোমিটারের। সাথে ছোট ছেলে আরহামেরও অনবরত দুষ্টুমি চলছিল। আর এই করতে করতে আমরা পৌঁছে গেলাম যশোর রেলওয়ে জংশনে। আর এই স্টেশনটি বেশ পুরনো, 1983 সালে ব্রিটিশ আমলে ইস্টার্ন রেলওয়ের অধীনে এই স্টেশনটি নির্মাণ করা হয়। মোটামুটি আমরা 2টার দিকে যশোর স্টেশনে পৌঁছালাম। এখান থেকে বেনাপোল যাবে এই ট্রেন, সরাসরি আমরা বেনাপোলে যাব। বেনাপোল যেতে মোটামুটি 30 মিনিট লাগবে। তবে এই ট্রেন একটাই যশোরে পৌঁছায়। আজকে ট্রেনটি 50 মিনিট লেট আছে, যদিও রাস্তায় কোনো ক্রসিং নেই, কিছুই নেই, কারণ এই রোডটি একদম নতুন বাংলাদেশের রেলওয়েতে সংযোজন হয়েছে। তারপরও আসলে অনেক সময় লেগেছে, অনেক স্লো চলেছে। যদিও আমি বলেছিলাম যে অনেক ফাস্ট ট্রেন এই ট্রেনটা। বাংলাদেশের মধ্যে যে কটি রুট রয়েছে ট্রেনের, এই ট্রেনটা নতুন হয় এবং লাইনটাও নতুন হয়, একদম ফাস্ট হওয়ার কথা ছিল, কিন্তু স্লো চালাইছে, জানি না কেন। আসলে এটা হচ্ছে যশোর স্টেশন। প্রিয় ভিউয়ার, ট্রেন যখন যশোর স্টেশন ছেড়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হলো, ট্রেনের জানালা দিয়ে তখন সবুজ প্রান্তর, সাথে দেখা যাচ্ছিল যশোরের ঐতিহ্যবাহী খেজুর গাছ। যশোরের খেজুরের রস এবং গুড় বাংলাদেশের মধ্যে বিখ্যাত। দীর্ঘ রেলযাত্রার পর অবশেষে আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে, বেনাপোল।
দুপুর 2:45-এর দিকে। বেনাপোল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর এলাকা। ভারত বাংলাদেশ যাতায়াত ও বাণিজ্যের কারণে এই এলাকার গুরুত্ব অনেক বেশি। এটা হচ্ছে বাংলাদেশের একমাত্র সবথেকে বড় স্থলবন্দর বেনাপোল শহর। এখান থেকে বিভিন্ন গন্তব্যে যাচ্ছে, বেশিরভাগ মানুষই আসলে বর্ডারের দিকে যাচ্ছে। এখান থেকে ইজি বাইকে করে বর্ডারে যেতে হয়। এখান থেকে যারা ইন্ডিয়াতে যায় তারা ঢুকে যায় ইন্ডিয়াতে। অনেক ভিড়, ট্রেন আসছে তো, যার কারণে যাত্রীদের অনেক চাপ এবং অনেক ভিড় রয়েছে এখানে। বেনাপোল স্টেশনে আগে থেকেই ইজি বাইক এবং বাইক নিয়ে অপেক্ষারত ছিলেন আহনাফের খালু এবং আহনাফের মামা। সেদিন বেনাপোলের তাপমাত্রা প্রচন্ড উত্তপ্ত ছিল, টেম্পারেচার প্রায় 35 ডিগ্রি। এত গরমে আমাদেরকে স্টেশনে নিতে আসার জন্য ধন্যবাদ তাদেরকে। আহনাফের নানা বাড়ি যাওয়ার আগে মিষ্টি নিতে হবে, যথারীতি আমরা ঢুকলাম বেনাপোলের ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, যশোর বেনাপোল এই অঞ্চলটা মিষ্টির জন্য খুবই বিখ্যাত, কারণ এখানকার প্রত্যেকটা মানুষ খুবই মিষ্টি প্রিয়। যশোর খুলনা অঞ্চলের মিষ্টির দাম সিলেটের তুলনায় কিছুটা হলেও সাশ্রয়ী, মান এবং স্বাদের দিক দিয়ে অতুলনীয়। যশোর খুলনার এই সিরিজে আপনাদেরকে অন্যান্য পর্বে দেখানোর চেষ্টা করব যশোরের বিখ্যাত জামতলার মিষ্টি এবং ঘুষরিয়ারির মিষ্টির স্বাদ কেমন। প্রিয় দর্শক, মিষ্টি কিনা শেষ করে আমাদের গন্তব্য যশোরের শার্শা উপজেলা সদর, বেনাপোল থেকে যার দূরত্ব 7 কিলোমিটার। আমি এবং আহনাফের মামা বিপ্লবের সাথে বাইকে উঠলাম এবং আহনাফের খালু আরেকটি বাইক নিয়ে আসছেন, আর আরহাম আসছে ইজি বাইকে। প্রিয় দর্শক, আজকে যশোর খুলনা সিরিজের প্রথম পর্ব, আর আমরা এই পুরো সিরিজ জুড়ে দেখানোর চেষ্টা করব যশোর এবং খুলনার দর্শনীয় স্থান এবং বিখ্যাত খাবার দাবার সহ অনেক কিছুই। আপনাদেরকে অনুরোধ থাকবে এই ব্লগ সহ পুরো সিরিজটি দেখার জন্য। আর আমি সিলেট থেকে সরাসরি বেনাপোল পর্যন্ত ট্রেন জার্নি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি। প্রিয় দর্শক, এই সিরিজের অন্যান্য ব্লগগুলি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।